গোটা অক্ষরে লেখাগুলো দেখে রুদ্রর চেহারা ফ্যাকাশে হয়ে এলো। কুঁচকে থাকা বুড়ো টান টান করে অবিশ্বাসের চোখে সেজুতির দিক তাকালো। সেজুতি স্পষ্ট দেখতে পায় রুদ্রের মুখের পরিবর্তন। কৌতূহলে ধরপড় করে ফোন কেড়ে নেয় সে অনিলের হাত থেকে। মেসেজটুকু পড়তে হাত পা অবশ হয়ে যায়। সেজুতির অবস্থা দেখে পেট ফাটা হাসি পায় লোবনার। ঠোঁট চেপে হেসে মনে মনে আওড়ালো, সেজুতি এবার কি হবে তোমার? সে যদি ঢোক গেল, এই মেসেজ তো তার নম্বর থেকে পাঠানো হয়েছে, কিন্তু সে তো কমনিকালেও পাঠাবে না। কেন পাঠালো তাহলে? কে পাঠালো তাহলে? হঠাৎ মনে পড়লো অফিসে আসার পর ঘটনা। লুবনা যখন বলেছিল আপনার ব্যাগ ডেস্কে রেখে আসুন যান। সে যদি মাথা দুলিয়ে যেতে নিলেই লুবনা আবার আটকে দিল, দাঁড়ান। সে যদি পিছু ঘোরে, লুবনা সুন্দর করে হেসে বলে, আমি দিন, আমি রেখে আসি, আপনি যান। সে যদি বলো, না না ম্যাম, আপনি কেন শুধু শুধু? আমি পারবো। সে যদি, স্যারকে আপনি চেনেন না, কোনো কাজে 1 সেকেন্ড দেরি হলে সে রেগে যায়। আমার সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট না করবেন না প্লিজ। সে যদি আর আপত্তি করলো না, পরিষ্কার মনে লোবনার হাতে ব্যাগ দিয়ে স্টোররুমের দিকে রওনা করে। কথাটা মনে করে অবাক চোখে লোবনার দিক তাকালো সে যদি। তবে কি লোবনা পাঠিয়েছে এই মেসেজ? কিন্তু কখন পাঠিয়েছে? আর এটাই বা আন্দাজে কিভাবে বলবে সে? লুবনা এগিয়ে এসে হাত থেকে ফোনটা নিয়ে নেয়। সে যদি ধ্যান ভাঙে, লুবনা স্ক্রিনে চোখ রেখে বিদ্রুপ হেসে মাথা নাড়ায়। সবাইকে শোনাতে জোরে জোরে পড়ে মেসেজটুকু। মুহূর্তে সবার মুখে ঢিঢি পড়ে যায় সেজুতিকে নিয়ে। কেউ কেউ বলে, ছি ছি, এই মেয়েকে দেখে তো মনে হয় না এত খারাপ। প্রথম দিন থেকে দেখছি অভিষেক কারোর সাথে কথাবার্তা নেই, অথচ অনিলের সাথে কি খাতির। এবার না বুঝলাম আসল কাহিনী। কেউ তো এক ধাপ ছাড়িয়ে বলো, বয়স শেষ পর্যন্ত এরকম একটা মেয়েকে বিয়ে করতে চাইছেন যার চরিত্রটাই খারাপ। সে যদি ডুকরে কেঁদে ওঠে, আমি কিছু করিনি, এসব মিথ্যে, আমি এই মেসেজ দেইনি। লুবনা ডান ভরে ওছালো, তাই আপনি দেননি? তাহলে ভূতে সেন্ড করলো? সে যদি নির্বাক দাঁড়িয়ে থাকায় রুদ্রকে বলো, আপনি কি কিছু বলবেন না? আপনি তো জানেন আমি কেমন। রুদ্র নিরুত্তর। এই নিশ্চুপতায় যেন ভয় বাড়িয়ে দিচ্ছে সেজুতির। অব্র সবার উদ্দেশ্যে বলো, আপনারা থামুন। কে কি বললো তাতে কিছু যায় আসে না। অফিসে সিসি ক্যামেরা আছে, সিসিটিভি ফুটেজ চেক করলেই সব জানা যাবে। সেজুতির চেহারা চকচক করে উঠল, কিন্তু দীর্ঘস্থায়ী হলো না সেটুকু। সবার মধ্যে থেকে ম্যানেজার আফজাল বলে ওঠেন, সরি স্যার, আসলে সকাল থেকে সিসি ক্যামেরা কিছু সমস্যা দেখাচ্ছিল, রেকর্ড হচ্ছিল না কিছু, ঝিরঝির করছিল, আমি ভেবেছিলাম আপনার অফিসে এলেই জানাবো। সে যদি আশাটুকু গড়িয়ে গেল এই কথায়। শান্ত অব্র চটে গেল, মানে কি? এটা কি ফাজলামো হচ্ছে? সকাল থেকে সিসি ক্যামেরার সমস্যা হচ্ছিল, আর আপনি সেটার জন্য আমাদের অপেক্ষা করছিলেন কেন? মেকাজ ডেকে সারাতে পারেননি? আমি জানতাম না স্যার, আমাকে তো বসেই জানিয়েছে কিছুক্ষণ হলো। অনিল বলো, সিসি ক্যামেরা নষ্ট হলে হয়েছে, আমার এই মেসেজটা কি যথেষ্ট নয় প্রমাণ হিসাবে? আমি তো বললাম আপনাদের, প্রমাণও দিলাম, এখানে আমার থেকে সেজদির দোষ বেশি। ও আমাকে না ডাকলে আমি যেতাম? তাহলে আমার নিশ্চয়ই অপরাধ নেই। তাই অফিস থেকে বের করা বা শাস্তি যাই হোক, আমাকে নিশ্চয়ই দেওয়া হবে না। বাকিরা তাল মেলালো। লুবনাও বলো, হ্যাঁ অবশ্যই। আর স্যার নিশ্চয়ই মেয়েদের গায়ে হাত তুলবে না। তাহলে কি করবেন স্যার? আপনার মতো ন্যায় বিচারকের থেকে কি বিচার আশা করতে পারি আমরা? রুদ্র নিশ্চুপ। লুবনা ভুরু কুচকালো। এত কিছুর পরও রুদ্র নির্লিপ্ততা মেনে নেওয়া যায় না। খোঁচা মেরে বলো, এটা কিন্তু আপনাদের ঘরের ব্যাপার নয়। এসব কুকীর্তি অফিসের রুমে ঘটেছে যখন আমাদের সবার জানার অধিকার আছে। কি তাই তো? লুবনা সবার দিক তাকায়। রুদ্রের ভয়ে তটস্থ প্রত্যেকের আর সম্মানের গলা মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই মেয়ে আমাদের কাজের জায়গা কুলুষিত করেছে, ওকে অফিস থেকে বের করে দেওয়াই হোক। লুবনা বিজয় হাসি হাসলো। পাশ থেকে একজন বলল, স্যার নিশ্চয়ই এরকম একটা চরিত্রহীন মেয়েকে অফিসে রাখতে চাইবেন না। বিয়ে করা তো দূরের ব্যাপার। লুবনা প্রশান্তির শ্বাস টানে। কথাটা দারুণ পছন্দ হয়েছে। অনেকক্ষণ ধরে জিভ নিষ্পিস করছিল এটা বলতে। রুদ্র ভয়ে পারছিল না। সেদিনের মতো যদি সবার সামনে বলে বসে, আপনি অনধিকার চর্চা করছেন। এখন সে না পারলেও অন্য একজন তো বলল, এটাই যথেষ্ট রুদ্রকে জ্বালাতে, তার সম্মানকে জাগাতে। অনিল ফের অনিশ্চিত কণ্ঠে শুধালো,
তাহলে আমাকে চাকরি থেকে বের করা হচ্ছে না তো? জবাব দিল লুবনা। না না, তুমি তো নির্দোষ। যে ছেলেকে ঠকিয়েছে অন্যায় তার। সে না তোমাকে ডেকেছে। সবটা আমরা দেখেছি, প্রমাণও আছে। জলের মতো স্বচ্ছ, যেখানে সেখানে সন্দেহের কোনো অবকাশ আছে। লুবনা বাকিদের উত্তর জানতে তাকালো। তারাও মাথা ঝাঁকিয়ে বলল, না না, নেই। সে যদি রুদ্র দিক এভাবে চেয়ে, এসব যেন তার কানেই ঢুকছে না। রুদ্র চাইলে চোখাচোখি হলো সেজুতির, কিন্তু এই দৃষ্টিতে আজ কিছু খুঁজে পেল না সেজুতি। এই চাহনি কেমন অদ্ভুত, অপরিচিত। রুদ্র আজ আর আগের মতো তাকিয়ে থাকে না। সেকেন্ডের কম সময় ঘুরিয়ে নেয় মুখ। এতে মুখটা এপুর উপর হয়ে গেল সেজুতির। উৎসুক পড়তে গিয়ে তখন রুদ্র দিক চেয়ে। রুদ্র চোখ বুঝল। 5 মিনিট সময় বুঝে থেকে ফের তাকালো। পড়তে গিয়ে একবার একবার দেখে নিল ঠান্ডা দৃষ্টি দিয়ে। তারপর কঠিন কণ্ঠে বলল, দেব, এমন শাস্তি দেব যা উনি কল্পনাও করেনি। সে যদি পিছিয়ে গেল এক পা, সমগ্র দেহ বিষের ব্যথা ছড়িয়ে পড়ল। রুদ্র সেই অবিশ্বাস করলো তাকে। অব্র অবাক হলো। ভাই এত সহজে মেনে নিল সব? বেদিব্যস্ত হয়ে বলতে নিল, ভাই তুমি? রুদ্র হাত উঁচিয়ে থামিয়ে দেয়। শক্ত চোখে সেজুতির দিক তাকায়। তিল তিল করে গড়ে তোলা আমার অফিসকে কলুষিত যারা করেছে, তাদের এই অফিসে কোনো জায়গা হবে না। অনিল ঘাবড়ে যায়। চাকরিটা শেষমেশ যাবে নাকি? পাশে দাঁড়ানো লুবনার হাত নিচ থেকে চেপে ধরল। লুবনার চটপটে কেউ দেখার আগে ছাড়িয়ে নিল সেটা। অনিলের চোয়াল ঝরে পড়ছে। এমন তো কথা ছিল না। সে যদি উদাস হাসল। চোখের টইটুম্বুর জল গাল বেয়ে গলা ছুঁইছে সব। রুদ্র যদি বিশ্বাস নাই করবে, ভালোবাসলো কেন? যেখানে ভরসা নেই, বিশ্বাস নেই, সেটা বা কেমন ভালোবাসা? হিসাব মেলাতে ব্যস্ত সে যদি হঠাৎ হাতে ঠান্ডা স্পর্শ পায়। রুদ্র চেপে ধরেছে তার কোমল হাত। উপস্থিত প্রত্যেকের প্রশ্নকে বাড়িয়ে দিয়ে টানতে টানতে সেজুদিকে মেন গেটের দিক নিয়ে চলল রুদ্র। সেজুদি শুধু যন্ত্রের মতো পা চালায়, সাথে তার মাথা ঘুরছে। রুদ্র তাকে বিশ্বাস করলো না কথাটি। এখন কি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, এটাই বোঝা বাকি ছিল। ফর্সা মানুষ খুব বেশি কাঁদলে টকটকে লাল হয়ে ওঠে চোখ মুখ। নীলাভ রক ফুলে দৃশ্যমান হয়। ঠিক যেমন সেজুতির অবস্থা এখন। কাঁদতে কাঁদতে নাজেহাল হলো। গাল বসে গেল। চোখ ব্যথা করছে। তবুও তার ফোপানো থামছেই না। এই যে রুদ্র অবিশ্বাস করছে আজ। এতগুলো মানুষ তার চরিত্র নিয়ে কথা বলছে। এসব ঘটলে কোনো মেয়েই বা শান্ত থাকতে পারে? ফোপাতে থাকা সেজুতির চোখ কোলের উপর রাখা হাত দুটোয়। আর পাশেই বসে রুদ্র। গাড়ি চলছে ফুল স্পিডে। এতটা দূর তো আজ অব্দি রুদ্র গাড়ি চালিয়েছে কিনা সন্দেহ। সা সা করে বাতাস প্রবল বেগে ধেয়ে চলছে বাইরে। গাছতলা থাকায় তাদের স্পর্শ পাচ্ছে না সেজুতি। রুদ্র তখন টেনে টুনে এনে গাড়িতে বসিয়ে দিয়েছে। অফিসের সবাই মেন গেটে জড়ো হয়ে দেখছে সে দৃশ্য। সবার মত তার চোখে ছিল প্রশ্ন, উত্তেজনা। কোথায় নেবে রুদ্র? রুদ্র ড্রাইভিং সিটে বসে চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। ঝা করে ছুটে গেল কালো গাড়িটি। সে যদি ভাবল রুদ্র এখন বাড়িতে যাচ্ছে, হয়তো ওদের নয়তো তাদের। পরিবারের সবাইকে জানিয়ে বিয়ে ভেঙে দেবে। অফিসে দেওয়া রুদ্রর ঠান্ডা হুমকি মনে করলেই মেরুদণ্ড সোজা হয়ে আসে সেজুতির। কী শাস্তি দেবে রুদ্র? সম্পর্কটা ভেঙে দেবে না তো? ভিতর সেজুতির হেসকে উঠে গেল কান্নার তোপে। একটাবার ভুল করে রুদ্র একদিক ফেরেনি। এতক্ষণ ধরে কেঁদে যাওয়া সেজুতিকে সান্ত্বনা তো দূর, বললই না কান্না থামান। সে যদি কতবার যে আর চোখে দেখছে লোকটাকে, সে খেয়াল অবধি করেনি। করবেই বা কেন? সে তো বাকিদের মতো ভুল বুঝেছে তাকে। বুঝলো তার চরিত্র খারাপ। ভেবে নিল অনিল যা বলেছে ওগুলোই সত্যি। এটা ভেবে সেজুতির কান্না বেড়ে গেল। অভিমানের স্তর উঁচু হলো। তরতর করে বাড়ল রাগ। দুঃখ কষ্টে জর্জরিত সে খেয়ালই করল না রুদ্র কোথায় থামিয়েছে গাড়ি। রুদ্র তার ভালোবাসার মানুষ। প্রথম প্রেম, প্রথম ভালো লাগা। বিয়েটা হয়ে গেলে হয়তো জীবনে প্রথম আর শেষ পুরুষ। সেই মানুষটা যদি এইভাবে মুখ ফিরিয়ে রাখে, তাহলে তার থেকে যন্ত্রণা আছে আর? রুদ্র সিট বেল্ট খুলে নেমে এলো। এপাশ এসে সেজুতির পাশে দরজাটা টেনে ঘুরল। সে যদি চোখ তুলে তাকাতেই অন্যদিক মুখ ফেরালো। এতেই সে যদি নিঃশব্দে কেঁদে উঠল। দাঁতের দাঁত চেপে কানায় আটকে কোনো রকমে নেমে দাঁড়ায়। রুদ্র ধরাম করে দরজা আটকালো। শব্দে সে যদি ছোট্ট মনটা কেঁপে ওঠে। মাথা নিচু করে ফেলে।
খিসে বোঝে নেয় চোখ দুটো। পরপর হাতে রুদ্রের স্পর্শ। শক্ত করে চেপে ধরে আবারও টানতে টানতে কোথাও একটা নিয়ে যাচ্ছে সে। আহাত মন আর জলমাখা চোখ দুটো মিলে সামনে তাকালো সেজুতি। কোথায় আছে বোঝার জন্য আগ্রহী মন দাপাচ্ছে। দূরের সাইনবোর্ডটা দেখতেই চোখ বেরিয়ে এলো সেজুতির। দোল দোল করে যেন সমস্ত ধরিত্রী কেঁপে উঠল। কান্না ভরে চোখ দুটো গোল আর ঠোঁট দুটো হয়ে গেল আলাদা। সে যদি বাগরুদ্ধ হয়ে চেয়ে থাকে কাজী অফিস লেখাটার দিকে। রুদু তাকে কাজী অফিসে এনেছে কেন? মিশ্র অনুভূতির বাতাস সে যদি হৃৎপিণ্ড অবধি ছুঁয়ে গেল। অবাক চোখের সামনে চলতে থাকা রুদ্রদিক তাকালো। প্রশ্ন করতে গিয়েও পারল না। করলে কি লোকটা উত্তর দেবে? এতটা বাধ্য আউদো সে। রুদ্র তাকে নিয়ে সোজা ভেতরে ঢুকলো। চেহারে কাজী বসে আছেন, পরনে সাদা পাঞ্জাবি আর টুপি, গলায় চেক চেক পাতলা চাদর। পাশে আরো একজন টুপি পড়ুয়া লোক দাঁড়িয়ে। এদের থেকে চোখ ফিরিয়ে পাশে তাকাতেই চমকে উঠল সেজুতি। অব্র আর আয়েশা দাঁড়িয়ে। সেজুতি গোল গোল চোখ পিটপিট করলো। অব্র মিটি মিটি হাসছে। মোট কথা তার ভীষণ মজা লাগছে এখন। আয়েশা এগিয়ে এসে বিস্মিত সেজুতির থুতনি ধরে বলো, ইস, কি অবস্থা চোখে মুখের। এ তো কাঁদতে হয় পাগলে মেয়ে। সে যদি মাথা মুন্ডু কিছুই বুঝলো না। এরা এখানে কি করছে? অব্র অফিসে ছিল না। এ তো আগে এলো কি করে? আর আরিশাও কি করে এলো? জিজ্ঞেস করবি, এর আগে রুদ্র ধরে রাখা হাত টান বসালো। সে যদি তাকাতে চেহারে ইশারা করে বলল, বসুন। এতটা সময় পর এতক্ষণে কথা ফুটলো রুদ্রর। সে যদি বসে না দেখিয়ে রুদ্র ভোরো কাজকালো। কি হলো, বসুন। সে যদি আরিশা দিক তাকালো। আরিশা বলো, ভাইয়া বিয়েটা এভাবেই, না মানে ওকে একটু সাজালে হতো না? দরকার নেই। পাশ থেকে অব্র তাল মিলিয়ে বলে ওঠে, হ্যাঁ তাই তো, দরকার নেই। আমাদের সে যদি এমনিতেই সুন্দর। কি বলো ভাই? রুদ্র কঠিন ভাবমূর্তি এক বিন্দু পরিবর্তন হয় না দেখে অব্র মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। মাথা নেড়ে আরিশার দিক তাকালো। রুদ্র যে আসলে কার উপরে তো রেগে আছে কে জানে। সেতুদের উপর রেগে থাকলে বিয়ে করছে কেন? আর ফোন করে তাকে আর আরিশাকে কাজে অফিসে বা আসতে বললো কেন? কী চলছে রুদ্রর মনে? সে ভারী দুর্বোধ্য বিষয়। ঠায় দাঁড়ানো সেজুতে এবার ধমকে উঠল রুদ্র, কথা কানে যাচ্ছে না, বসুন। ধমকে চমকে ওঠে সেজুতি। রুহু উড়ে যায় ভয়ে। আরিশা ভয় পেয়ে যায়। অসহায় চোখে তাকিয়ে থাকে। যতই রুদ্র সেজুতিকে ভালোবাসুক, নিজেরাই তো বোন। নিজে মারবে কাটবে সহ্য হলেও অন্যটা না হয় না। লতানো ডগার মতো নেতিয়ে বসল সেজুতি। এর থেকেও দ্রুততম হয় পিঁপড়ার গতি। রুদ্র পাশের চেয়ারে বসলো। কাজের দিক চেয়ে বলো, শুরু করুন। লোকটা মাথা ঝাঁকায়। নিজের মতো কাগজে কিছু লিখে মাথা নোয়ানো সেজুতির দিক চেয়ে বললেন, রেহান চৌধুরীর একমাত্র পুত্র রুদ্র আটকে দিল। এই নাম নয়, আমার মায়ের নাম ব্যবহার করুন শুধু। কিন্তু পিতার নাম ছাড়া তো বিয়ে পড়ানো যাবে না বাবা। রুদ্র একটু ভেবে বলো, নামের শুরুতে মৃত্যু উল্লেখ করবেনি, ঠিক আছে? এরপর উনি জোরে জোরে বলেন, মরুম রেহান চৌধুরী ও মোশা আরুনা চৌধুরীর একমাত্র পুত্র রুদ্র রওশনকে 20 লক্ষ টাকা দেনমোহর এবং তার নগদ উত্তোল ধার্য করিয়ে বিবাহ করিতে আপনি রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। হঠাৎই জেদ চেপে ধরল। গাঢ় হয়ে বসে রইল সেজুতি। ওপরের ঠোঁট দিয়ে চেপে ধরল নিচের ঠোঁট। আয়েশা বোনের দু কাঁধের ওপর দুহাত রেখে দাঁড়িয়েছিল পেছনে। সেজুতির মৌনতা ঝাঁকিয়ে ব্যস্ত কণ্ঠে বলো, কি হলো সেজুতি, কবুল বল। রুদ্র ভরকুসকে বাঁচে। এই মেয়ে কবুল বলছে না কেন? গম্ভীর কণ্ঠে শোধালো, কি হলো, শুনতে পাননি উনি কি বললেন? বলবো না। কাজী রুদ্র দিক তাকিয়ে তার সহকর্মীর সাথে মুখ চাওয়াচাওয়ি করছে। অব্র আরিশার অবস্থাও তাই। সে যদি বেঁকে বসবে এ তো কমনিকালও ভাবেনি, ভাবার কথাও নয়। অব্র যখন জানালো রুদ্র কাজী অফিসে যেতে বলেছে, আরিশার সঙ্গে সঙ্গে বুকে বুঝে ফেলেছিল আসল ঘটনা। রুদ্র কথা মতো কাউকে কিছু না জানিয়ে নাচতে নাচতে এসে হাজির হলো। আসার আগে কারণ দেখানো, অব্রর সাথে শপিংয়ে যাচ্ছে। মনের লুকোচুরি বিয়েতে সে হবে সাক্ষী, সাথে থাকবে স্বামী। এর থেকে রোমাঞ্চকর কিছু আছে নাকি? কিন্তু এটা কি হলো এখন? বলবো না মানে? রুদ্রর বাস খায় কণ্ঠ। উঠে দাঁড়িয়ে গেছে সে। সে যদি দুরু দুরু বুকে সাহস জুগিয়ে বলো, আমি আমি আপনাকে বিয়ে করব না। রুদ্র হাত মুঠো করে ঘুষি মারল কাঠের টেবিলে। ভয়ে লাফিয়ে ওঠে সে যদি।
রুদ্র ক্ষুণ্ণ কণ্ঠে বলল, আপনি বিয়ে করবেন না, আপনার ঘাড় করবে। আমাকে রাগাবেন না, এমনিতেই আমার মাথায় আগুন জ্বলছে। এক্ষুনি কবুল বলবেন, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। কাজী লোকটা বলেন, পাত্রী তো দেখছি রাজি নয়, জোর করে বিয়ে করবেন নাকি? রুদ্র তপ্ত কণ্ঠে বলো, আর আপনি চুপ করুন, কাজ শেষে দ্বিগুণ টাকা দেওয়া হবে। এসব পার্সোনাল ব্যাপারে আপনি মাথা ঘামাবেন না। সে যদি দিক তাকিয়ে বলো, আপনি ভালোই ভালো কবুল বলবেন নাকি না? বিয়ে কিন্তু আপনার আমাকেই করতে হবে, সে যদি নাকি অনিলকে করবেন? সে যদি রেগে মেগে বলো, এর মধ্যে অনিল কোথা থেকে এলো, তাহলে কবুল বলছেন না কেন? সে যদি কাঁদো কাঁদো কণ্ঠে বলো, কেন বলবো, হ্যাঁ কেন বলবো? বলবো না আমি? মগের মুলুক পেয়েছেন নাকি? যখন মন চাইবে সবার সামনে কথা শোনাবেন, ভুল বুঝবেন, পরিবারের কাউকে না জানিয়ে জোর করে বিয়ে করতে চাইবে? রুদ্র জল জল চোখে চেয়ে বলল, বেশি কথা বলছে সে যদি, চুপচাপ যা করতে বলছি করবেন। আয়েশা অব্র আছে না, ওরাই যথেষ্ট। এর বেশি কিছু আশা করবেন না আমার থেকে। ভুলে যাচ্ছেন আমিও আমার মাকে রেখে বিয়ে করছি আপনাকে। পরিবার আপনার একার নেই, আমারও আছে। কারণ আছে বলে এভাবে বিয়ে করছি। চুপচাপ যা বলছি করুন এখন। কিন্তু নো মোর ওয়ার্ডস, ডু হোয়াট আই সেভ। সে যদি দুঃখী দুঃখী চেহারায় অব্র আয়েশা দিক তাকায় একবার, দুজনেই মাথা নেড়ে বুঝিয়ে দেয় তারা কিছুতেই করতে পারবে না। গাল ফুলিয়ে দাঁত পিষল সে যদি, কটমট করে এক শ্বাসে বলল, কবুল কবুল কবুল। অভ্র কাজী আর বাকি লোকটা সস্বরে বলে ওঠে আলহামদুলিল্লাহ। এরপর রুদ্রদিক তাকালেন উনি। কিছু বলবেন সে মুহূর্তে রুদ্র ধৈর্যহীন কণ্ঠে বলল, এত কষ্ট করে অতগুলো লাইন আপনাকে বলতে হবে না। ওনার বাবা মায়ের নাম আমি জানি, আর ওনাকে বিয়ে করতেও রাজি। কবুল 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 বলে দিলাম 3 বার। বিয়ে শেষ হয়েছে? কাজী ভরকে গেলেন। চোখের চশমাটা ঠেলে অপ্রস্তুত হয়ে বলেন, জি। বাকিরা রুদ্রর দিক হাঁ করে চেয়ে থাকলো। অব্র আরিশার কানের কাছে মুখ নিয়ে বলল, ভাইয়ের তর ছিল না আসলে, বিয়ের পর বাসর না, তাই এত তাড়াহুড়া। আরিশার চোখ পাকিয়ে খিটমিট করে বলল, চুপ থাকো, এখানে ব্যাপারটা সিরিয়াস। অব্র কাঁধ উঁচু করে বলল, ওকে। রুদ্র কাগজে সই করে সেজুদের দিক ঠেলে দিল। সেজুদি নাক টেনে ঠোঁট উল্টে সই করলো। মনে মনে হাজার শব্দের গালিগোলা ছুড়ে দিল রুদ্রকে। এমনিতে বিয়ে হওয়া খুশি লাগছে। রুদ্রের সাথে সম্পর্ক ভেঙে যাওয়া যে ভয়টা পেয়েছিল সেটা তো হলোই না, উল্টো মজবুত হয়েছে। লোকটার স্বামী হলো ভাবতেই হৈ হৈ করছে ভেতরটা। কিন্তু দুশ্চিন্তার পাহাড়ের থেকে উঁচু। প্রথমত রুদ্র কাজে অফিসে এনে বিয়ে কেন করলো? নিশ্চয় লোকটার মনের মধ্যে কোনো শয়তানি বুদ্ধির উদয় ঘটেছে। নিজের কাছে রেখে আচ্ছা মতো শাস্তি দেওয়ার ধান্দা সব, যাতে সে যদি পালাতে না পারে। আর দ্বিতীয়ত পাচ্ছে বাবা মায়ের ভয়। তারা তো বিনা বাক্যে সর্বকটা মেনে নিয়েছিলেন। সব ঠিকঠাক থাকার পরও এভাবে নিজেরা একা একা বিয়ে সারলো। এ নিয়ে কি কুরুক্ষেত্র বাঁধবে বাড়িতে, সেটা ভেবে সেজুদের হাত পা ঠান্ডা হয়ে আসছে। আরিশা যে কি করে সব মেনে নিচ্ছে, এ তো শান্ত থাকছে, সে যদি বুঝে পেল না বদমেজাজি লোকটা কি জাদু করলো তার বোনকে, যে কটা দিনই একদম ভাসুরভক্তি উতলে উঠল, যাতে অন্ধ হয়ে নিজে বোনের বিপদটাকে দেখছে না। সে যদি ধ্যান ভাঙলো কাজের কথায়, তিনি তুষ্ট কণ্ঠায় বলেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনার দুজন স্বামী স্ত্রী। সে যদি চোখ বন্ধ করে মুগ্ধ শ্বাস টানল। আহা, কথাটা কি সুন্দর ঠেকলো কানের কাছে। রুদ্র তার স্বামী, চোখাচোখি একবার পাশ ফিরতে সব উত্তেজনা ভালো লাগা চুপসে গেল হাওয়ায়। সে তাকাতে রুদ্র চোখ ফিরে নিল, এমনকি উঠে চলে গেল বাইরে। এমন এক ভাব যেন সে দিকে সহ্যই হচ্ছে না। সে যদি আহত মনটা একবার নিহত হলো, রাস্তায় পড়ে রক্তাক্ত হওয়ার অনুভূতি পেল। ধরেই দিল রুদ্র ভালোবেসে বিয়ে করেনি, করেছে শাস্তি দেওয়ার জন্য সুবিধার্থে। ভালোবেসে বিয়ে করবেই বা কী করে? সে কি বিশ্বাস করেছিল তাকে? উঠে দাঁড়াতেই আরিশা জড়িয়ে ধরলো, খুশি খুশি কণ্ঠে বলল, আমি খুব খুশি আজ, তুই আমার কাছেই থাকবি সব সময়। আমাদের আর আলাদা হতে হবে না, সারা জীবন একসাথে এক বাড়িতে থাকতে পারবো। সে যদি চিহ্নিত কণ্ঠে আস্তে করে শুধালো, আপু, বাবা? আরিশা মুচকি এসে বলল, আমি আর অভ্র ম্যানেজ করে নেব। আর তাও যদি না হয়, ভাইয়া আছে না? সে যদি দীর্ঘশ্বাস ফেলল। পরে যাওয়া মাথার কাপড় আবার তুলে দিল আরিশা। বলল, এখন তুই একটা মানুষের বউ। দিন কোথা থেকে কোথায় চলে যায়। এই তো সেদিন 2 বছরের ছোট্ট বোনটাকে কোলে চেপে কিরেবের দোকানে গেছিলাম,
আর আজ তারই বিয়ে হলো। আমার কিন্তু একটুও কান্না পাচ্ছে না, কারণ তুই তো আমার কাছেই আসবি। আরিশা আনন্দ দেখে সব দুঃখ ভয় ভুলে মৃদু হাসলো সে যদি। আরিশা মাথায় হাত বুলিয়ে বলল, তুই খুব সুখী হবি দেখিস। ও বাড়ির সবাই এত ভালো, নিজেই তো দেখছিস। সব থেকে বড় কথা, ভাইয়া তোকে ভীষণ ভালোবাসেন। সে যদি বুঝলো আরিশা হয়তো অভিষেক কথা কিছুই জানে না। অব্র বলেনি, জানলে এই কথা এখন বলতে পারতো না। যে বিশ্বাস করে না তার আবার ভালোবাসা কিসের। অব্র গাড়িতে এসেছিল, ড্রাইভারকে নিয়ে যেতে বলে নিজেরা নিজেরা চাপলো রুদ্র গাড়িতে। ভেবেছিল সে ড্রাইভ করবে আর রুদ্রকে পেছনে বসাবে, পাশে থাকবে সে যদি। সত্য বিয়ে করা কাপল এক গাড়িতে পাশাপাশি বসেও প্রেম খুঁজে পায়, কিন্তু নিরামিষ রুদ্র সোজা নাকচ করে দিল এই প্রস্তাব। শুধু কি তাই, আরিশাকে বলল, তোমরা দুবোন পেছনে বসো। এই কথাতে সে নীরব আপত্তি জানালো সেজুতির সামনে বসার। সেজুতি রাগে ক্ষোভে কামিজ খামচে ধরল নিজের। পারলে একরকম একটা খামচে রুদ্র চেয়ারায় বসাতো, চিরে দুভাগ করে দিত রাশভারী মুখটা। হুহ, সে যদি মুখ ভাঙালো, বিড়বিড় করে বলল, এমন ভাব করছে যেন ওনার পাশে বসার জন্য আমি পাগল হয়ে আছি, আর জীবনে বসবো না ওই বদলোকের পাশে। সে যদি উঠে বসতে রুদ্র গাড়িতে টান মারল। বরাবরের মতো অসচেতন সে যদি চিত হয়ে পড়ল সিটের সঙ্গে। বসার ঘরে পিনপনতা নীরবতা, থমথমে পরিবেশ, সাথে উপস্থিত মানুষগুলোর অন্ধকার মুখচ্ছিরি। এক কোণায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা সেজুতির বুক ধকপক করছে, কাঁপছে। নিস্তব্ধ পরিবেশে স্পষ্ট শুনছে বুকের ভেতর ঢোল বাজাচ্ছে শব্দ। থুতনি এসে বুকে লেগেছে। শতবার চেষ্টা করেও পারছে না সোফায় বসা বাবা মায়ের দিক চোখ তুলে তাকাতে। খানিক আগে তাদের পা পড়েছে বাড়িতে। আনিসরা আগামীকাল রওনা করবে চিটাগাংয়ের উদ্দেশ্যে। ঘন ঘন আসা হচ্ছে ঢাকায়, যার দরুন এই মাসে অফিসের কাজ অনেকটা পিছিয়ে গিয়েছে। আরুদা ফিরেছেন সুস্থ হয়ে, মাথার ওপর আপাতত কোনো চাপ নেই। চিন্তা নেই ভেবে রাখা আনিস আরাম করে টেলিভিশন দেখতে বসেছিলেন। সোনাক্ষারও বোঝেনি রুদ্র কী উপহার আনছে আজ। আদরের ভাগ্নে এমন কাণ্ড ঘটাবে কে জানত। বিয়ে ঠিক হওয়ার পরও এইভাবে লুকিয়ে চুরিয়ে বিয়ে করবে, কারণই বা থাকে ধারণায়। সেজদিকে নিয়ে রুদ্র যখন বাড়িতে ঢুকলো, কেউ বোঝেনি আসল ঘটনা। বুঝবেই বা কী করে। নিত্যদিনের মতো সালোয়ার কামিজ পরিহিতা সেজদিকে দেখে সবাই তো খুশি হয়েছে। ভেবেছে আগের মতো এসেছে মেয়েটা বেড়াতে বা বোনের কাছে ঘুরতে। অথচ যখন রুদ্র জানালো তারা বিয়ে করেছে, সবার মুখের হাসি উবে গেল কর্পূরের মতো। এমনকি আরুদার হাসিটাও উধাও। রুদ্র আদেশকে দিয়ে ফোন করালো সেজদির বাবাকে। সে কিছুতেই করবে না প্রথমে, বাধ্য হয়ে রুদ্র নিজেই বলতে দিল, কিন্তু সেটা তো ভালো দেখায় না। তাই কান থেকে ফোন কেড়ে দিলেন আনিস। ওপাশ থেকে আমির হ্যালো হ্যালো করছেন। বিরক্ত দিয়ে রুদ্রকে দেখলেন আনিস। এই ছেলের এত বড় বুকের পাটা আসে কোথা থেকে? কি বলবি শ্বশুরকে, যে আমি আপনার মেয়েকে চুপি চুপি বিয়ে করে ফেলছি? এবার এসে আমাদের সংসার দেখে যান। বিরক্তির চেয়ে কথা সাজালেন আনিস। থতমত খেতে খেতে আমিরকে বলেন জরুরি দরকারের কথা, যেন এক্ষুনি আসে দুজনে। আমির ভাবলেন সিরিয়াস কিছু, তাই আর আপত্তি করলেন না। এক কথায় স্ত্রীকে সমেত হাজির হলেন। আর আসার পর ভেবে রাখা সিরিয়াস বিষয়টা মাথায় বাজ ফেলল তার। সব শুনে সেই থেকে এইভাবে বসে আছেন আমির। ধরে রয়েছেন। বোনেরা হাঁসফাঁস করছেন। গরম চোখে কতবার যে সেজদিকে দেখছেন হিসাব নেই। স্বামীর রাগকে সে জানে। এখন যদি রেগে মেগে বেঁকে বসে বা মেয়েটাকে উল্টাপাল্টা বলে ফেলে, কি হবে? আনিস লজ্জিত হয়ে মাথা নিচু করে রেখেছেন। কথা যে বলবেন কিছু তার মুখ আছে। আর ওনার পরিস্থিতিতে বুঝে ফেললেন। ভাইজান কিছু বলুন, মেয়েটা সে কখন থেকে কাঁদছে। ভয় পাচ্ছে আপনাকে। আমির একবার দূরে দাঁড়ানো সেদিকে দেখলেন। ভয় পেলে নিজে নিজে বিয়ে করলো কি করে? বাবার কণ্ঠে রাগ। সে যদি এবার জোরে জোরে কেঁদে ফেলল। আয়েশা ব্যস্ত কণ্ঠে বলো, ও কিছু করেনি বাবা। ও জানতোই না আজ বিয়ের কথা। তুমি চুপ করো। তোমাদের লাই পেয়ে পেয়েই ওর এই অবস্থা আজ। অবাধ্য মেয়ে তৈরি হয়েছে একটা। আয়েশা চুপ করে গেল ধমক খেয়ে। সে যদি চোখ তুলে না। কান্নায় নাল্লাকটা ফুলেছে। এখন কাঁদছো কেন? বাবার শপথ খোয়ানোর আগে এসব কথা মনে পড়েনি? বোনেরা অসহায় হয়ে বসে রইলেন। মেয়ের হয়ে কথা বলতে গেলেই বিপদ। আমি ভয়ানক খেপে যাবেন। সেজিদের উপর রাগ হচ্ছে, তারও হচ্ছে, কিন্তু বাবার সাথে তাল মিলিয়ে সেও রাগ দেখালে মেয়েটা যাবে কোথায়? মুখ খুলল রুদ্র। বিরোধিতা জানালো আমিরের কথায়।
আপনারা কোথাও ভুল হচ্ছে আঙ্কেল। সে যদি আপনার সম্মান খোয়ানোর মতো কিছুই করেনি। শরীয়ত মোতাবেক বিয়ে করাতে অবাধ্য কিছু আছে? আমরা তো বিয়ে করেছি। যে বিয়ে আপনারা দুদিন পর দিতেন সেটা দুদিন আগে হয়েছে এই তো। আপনি বলেছিলেন সে যদি অনার্স ফাইনাল এক্সামের পর বিয়ে হবে। বিয়েটা না হয় অনার্স পড়াকালীনই হয়েছে। সমস্যা তো কিছু নেই। সমস্যা তোমার নেই বাবা, আমাদের আছে। আত্মীয়স্বজন জানলে কেউ কথা শোনাতে ছাড়বে না। এক বোনের সাথে এর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছে। এখন এসব জানলে কি হবে বুঝতে পারছো? এরকম লুকানো বিয়ে নিয়ে পাড়াপড়শির সবাই থেকে খোঁচা শুনবো। তাছাড়া মেয়ের বিয়ে নিয়ে প্রত্যেকটা বাবার স্বপ্ন থাকে। আমারও আছে। তোমাদের বিয়ে আমি ধুমধাম করে দিতে চেয়েছি, যেমনটা আরিশার দিলাম। আর সব থেকে বড় কথা, আমার তো মেনেই নিয়েছিলাম তোমাদের সম্পর্ক। এই কটা দিন বড়দের জন্য অপেক্ষা করলে খুব কি ক্ষতি হতো? হতো আঙ্কেল। ধুমধাম করে বিয়ে দিতে গেলে আপনার অনেক টাকা খরচ হতো। সেসব বাঁচিয়ে দিয়ে আমি আপনার অনেক বড় লোকসান হওয়া বাঁচালাম। বিয়ে ধুমধামে নাই বা হলো, রিসেপশন হবে ধুমধামে। আর আপনি আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীদের নিয়ে ভাববেন না। এরা হলো বসন্তের কোকিল। তারা আপনার খারাপ সময় পাশে থাকবে না, কিন্তু ভালো সময় আপনার পিছু ছাড়বে না। এরা কি বললো কি শোনালো এসব ভেবে নিজের জীবনের আনন্দ আহ্লাদ মাটি করার মানে নেই। সবাই যখন দেখবে আমরা ভালো আছি তাদের মুখ অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনি ওসব নিয়ে ভাববেন না। কারো কথা মাথায় না রেখে মেয়ে জামাইকে মন ভরে দোয়া করুন যাতে তারা সুখে থাকে। আর আপনারাও যেন নাতি নাতি নিয়ে ভালো থাকেন। সে যদি কান্নার মধ্যে ভুরু কুচকালো। এই অভদ্র লোকটা লাজ লজ্জা নেই নাকি? বড়দের সামনে কিভাবে কথা বলছে। আমির মুনারার দিক তাকালে সে বললেন, তুমি আর রেগে থেকো না। যা হবার তো হয়ে গিয়েছে। আর ওনারও একই কথা। হ্যাঁ ভাইজান, সব ভুলে যান। মেয়ে তো দুদিন পর এমনি আমার ঘরে আসতো, তাই না? আর এরা এইভাবে বিয়ে করেছে নিশ্চয়ই তার পেছনে বড় কোনো কারণ আছে। আমি জানি আমার ছেলেকে। সে এমনি এমনি কোনো কাজ করে না। আমার পুরো ভরসা আছে ওদের উপর। আমার কষ্ট পাবো জেনেও এরা নিশ্চয়ই এমন কাজ করবে না। রুদ্র সূক্ষ্ম আসলো মায়ের দিক তাকিয়ে। এই মানুষটা ছাড়া তাকে তো ভালো কেউ বোঝে না। আমি মাথা দোলালেন, শ্বাস ফেলে বলেন, ঠিক আছে। আর তাছাড়া আপনার মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছে পূরণ কেন হবে না ভাইজান? ওরা তো নিজেরা নিজেরা বিয়ে করেছে, পারিবারিক বিয়ে তো এখনো বাকি। আর ইসলাম অনুসারে মেয়ের অভিভাবক উপস্থিত না থাকলে সে বিয়েতে বাতিল গণ্য হয়। তাই আমরা বরং ওদের বিয়েটা নতুন করে দেব, যেভাবে আপনারা চাইছেন সকলে। রুদ্র অধৈর্য কণ্ঠে বলল, মানে? ফারহানা বেগম বললেন, মানে আমি বললাম যে সে যদি এখন ওর বাবার সাথে বাড়ি ফিরে যাবে, তোমাদের বিয়ে নতুন করে আয়োজন করব আমরা। সে যদি কি একদম নতুন করে বউ করে ঘরে তুলবো। আনিসও সহমত পোষণ করলেন, হ্যাঁ ঠিক। সে যদি এখন বাড়ি ফিরে যাবে, আর বেআই মশাই যেমন চাইছেন তেমন করে মেয়ের পড়াশোনা শেষ হলে ওদের নতুন করে বিয়ে দেওয়া হবে। রুদ্র আত্মনাদ করে বলল, অসম্ভব। সে যদি আমার বউ আমার সাথেই থাকবে। রুদ্র বরাবর ঘাড়তেরা ছেলে। ছোট থেকে কোনো কিছু বারণ করেছে আর সে বাধ্য হয়ে শুনল, এরকম ঘটনা বিরল। নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে। কখনো কারো থেকে বিন্দুমাত্র সাজেশন সে নেবে না। ছেলেটার ভাগ্যই সাথ দেয় এতে। যেটা ভেবে উদ্বেগ নেই সেটাই হয় বলে বেকা ঘাড় যেন আরও বেঁকেছে। নিজের ওপর কনফিডেন্স রূপ নিয়েছে ওভার কনফিডেন্সে। সব মেনে নেওয়া যায়। আনিস মেনেও নিয়েছে চুপচাপ। বাপ মা ছাড়া বড় হয় একটা বাচ্চার সকল আবদার বিনা বাক্যে পূরণ করেছেন। আর এখন এই ছেলেই কি অবাধ্য বেহায়া তৈরি হলো। শ্বশুর শাশুড়ি মা মামা মামি এতগুলো ছোট ভাই বোন সবার সামনে বলে বসলো, আমার বউ আমার কাছেই থাকবে। আনিসের এমন নিজের প্রতি সন্দেহ হচ্ছে। একদিন এই ছেলে নিয়ে গর্ব করে বলেছিল, আমার ভাগ্নে বুদ্ধি বিচক্ষণতার তুলনা নেই। কিন্তু আজ সে নিশ্চিত ওসব ভুল কথা। এই ছেলের বুদ্ধি এখন হাঁটুতে, সত্যি হাঁটুতে। আনিস মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। রুদ্রের এক একটা কাণ্ডে লজ্জিত হওয়া যেন আজকালকার রুটিন। আর ওনার সাথে চোখ মেলাতেও লজ্জা লাগে। ছেলেটা তো তারই মানুষ করেছিলেন। আর ওনার মনে প্রশ্ন আসতেই পারে, দাদা আমার ছেলেটাকে কি করে তৈরি করলো? আনিস তপ্ত চোখে একবার রুদ্রকে দেখে নিলেন। তার ভাবাবেগ আছে মনে হয় না। অস্থির দেখাচ্ছে একটু, যদিও সেজদির জন্য সেসব। এই যে রুদ্রকে দেখে নিলেন, তার ভাবাবেগ আছে মনে হয় না। অস্থির দেখাচ্ছে একটু, যদিও সেজদির জন্য সেসব। এই যে একটা কুণ্ঠাবোধ
ফেলল সবার মধ্যে, সে নিয়ে আউদও নয়। এ বিষয়ে আনিস শতভাগ নিশ্চিত। বিয়ে অভিভাবক ছাড়া হলে ইসলামের গণ্য হয় না রোদো। তোমাদের বিয়ে এখনো সম্পূর্ণ হয়নি। ফারহানা বেগম কোনো রকমে বললেন, অস্বস্তিতে চুবুথুবু পড়তে কে। রুদ্র সঙ্গে সঙ্গে জবাব দেয়, অভিভাবক ছাড়া বিয়ে হয়েছে কে বলল? আয়েশা তো সেজুতির বড় বোন, ও উপস্থিত ছিল। তাহলে? আহা, মা বাবা জীবিত থাকতে বড় বোন কেন অভিভাবক হবে? ওসব আমি জানি না। সে যদি এই বাড়িতেই থাকবে, পড়াশোনা যা করার এখান থেকেই করবে। আমি নিশ্চয়ই বাধা দেব না। আনিস গম্ভীর হলেন এবার। রুদ্র, তুমি কিন্তু আমাদের কথা শুনছো না। আনিস রেগে গেছেন। রেগে গেলে সে রুদ্রকে নাম ধরে ডাকে। রুদ্র বিরক্তিতে ভুরু কুঁচকে নিলেও উত্তর করেনি। আবির বোনেরা ক্ষণে ক্ষণে একে অন্যের দিকে তাকাচ্ছেন। মেয়ের জন্য রুদ্রের এমন অস্থিরতা ভেতরটা ভালো লাগায় ছেয়ে যাচ্ছে। না, আর যাই হোক, মেয়েটা সুখী হবে মনে হচ্ছে। রুদ্র ভালোবাসে সত্যি, এই উতলাতাই তার প্রমাণ। সে যদি কান্নাকাটি বন্ধ, অস্বস্তিতে গাঢ় হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে সে। নিষেধ দিচ্ছে এক মনে, টাইসের মেঝে খোঁচাচ্ছেন পায়ের আঙ্গুল দিয়ে। অথচ দুটো কান সজাগ, সবার কথা শুনছে সে। রুদ্র বেহায়াপানায় মাটি খুঁড়ে ঢুকে যেতে মন চাইছে। সে নিশ্চিত রুদ্র জন্মের পর চোখে কাজল দেওয়া হয়নি। অত্যন্ত তবে একটু লজ্জাসরম জানতো লোকটা। ভাবুক সে যদি চমকে উঠল আরুদার হঠাৎ ডাকে। সে যদি সে যদি চট ডলতে তাকালো, অস্পষ্ট স্বরে বলো, জি। আরুদা একবার ছেলের দিক তাকিয়ে বললেন, তুমি কি এ বাড়িতে থাকতে চাও এখন, নাকি যেতে চাইছো তোমার বাবা মায়ের সাথে? সেজুতির মেরুদণ্ড সোজা হয়ে এলো, আমার মাথাটা নামিয়ে ফেলো। আরুদা ফের শুধালেন, কণ্ঠ সিরিয়াস তবে নরম। উত্তর দাও মা, তুমি যা চাইবে তাই হবে। সেজুতির সময় নেইনি। মৃদু স্বরে বলো, আপনারা যা বলবেন তাই হবে। রুদ্রমুখ চুপসে গেল। অন্তু আর অন্তর শব্দ করে হেসে ফেলল তাও দেখে। হাসি শুনে সবাই উপরে তাকালো। মূলত তারা সব থেকে ছোট হওয়ার এসব আলোচনা রাখা হয়নি। ঘরে পাঠিয়ে দিয়েছিলেন ফারহানা বেগম। কিন্তু বিচ্ছু দুটো লুকিয়ে লুকিয়ে ওপরে দাঁড়িয়ে শুনছিল সব। রুদ্র পাগলামিও দেখছে। সে যদি উত্তরটা শুনেই পেট ফেটে হাসি বেরিয়ে গেছে। আটকে রাখতে পারল না বলে আওয়াজ বাইরে এলো। সবাই একযোগে তাকাতেই ভরকে গেল দুজন। ধরা পড়ে গিয়েছে বুঝতেই একে অন্যের দিক চেয়ে ভৌ দৌড় দিয়ে ঘরে চড়ে গেল। রুদ্র সেজুতিকে রাশভারী কণ্ঠে বলো, এটা কেমন কথা হলো? সেজুতি তাকাতেই রুদ্র চোখ পাকালো। সেজুতি ঢোক গেল ভয়ে। আনিস বলেন, এটাই কথা। সেজুতির মতামত যখন আমাদের সাথে মিলছে, সেহেতু তুমি আর দ্বিমত করবে না আশা করি। তুমি কিন্তু আর ছোট নেই। রুদ্র অন্যদিকে ফিরে মুখ ফুলিয়ে শ্বাস পেল। গরম চোখে একবার সেজদিকে দেখল। এই মেয়ের উপরেই মারাত্মক রাগ লাগছে। একবার পায় শুধু। এই প্রথমবারের মতো রসদ মিলে রুদ্র কথা টিকল না। সবাই শুনেও মানল না। রুদ্র রেগে মেগে লম্বা লম্বা পায়ে উপরে উঠে গেল। সে যদি অসহায় মুখে চেয়ে চেয়ে দেখল ওর পরিস্থান। ঠোঁট উল্টে এসেছে তার। এখানে ওরই বা দোষ কোথায়? রুদ্র যেমন অকপটে বলেছে আমার বউ আমার কাছেই থাকবে, এই কথা সবার সামনে কিছুতেই বলতে পারবে না সে। মরে গেলেও না। সে যদি মুখ কালো হয়ে গিয়েছে, এক্ষুনি কেঁদে না ফেললে হয়। রুদ্র ছোট থেকে চুপচাপ, গম্ভীর, কথা কম বলা ছেলে। অথচ আজ কি বাচ্চাদের মতো জেদ দেখালো। শেষমেশ বউকে কাছে রাখতে পারবে না বলে রুমে খেল দিয়ে বসল গিয়ে। 2 মিনিট অতিবাহিত হয়নি, এর মধ্যে ওপর থেকে হুকুম এলো, আমার পিপাসা পেয়েছে, 1 গ্লাস পানি পাওয়া যাবে? তির্যকবাণী ছুড়ে দিয়ে চলে গেলেন মহাশয়। কাকে বলল পানি দিতে উল্লেখও করলো না। কিন্তু বাকিরা তো আর ঘাসে মুখ দিয়ে চলে না। সবাই ঠিকই বুঝলো ইঙ্গিতটা আসলে কাকে দেওয়া হয়েছে। বড়রা একে অন্যের মুখ চেয়ে মিটি মিটি হাসলেন। আয়েশা গ্লাসে পানি এনে সেজুতির হাতে ধরিয়ে দিয়ে বলল, যা দিয়ে আয়। সেজুতি 2 ভুরু উঁচিয়ে বলল, আমি? তুই ছাড়া কে যাবে? তুই না এখন ভাইয়ের বউ। সেজুতি লজ্জা পেল। সবাইকে একবার একবার দেখে চুপচাপ সিঁড়ির ধাপে পা রাখলো। রুদ্রর কাছে যেতে তারও মন চাইছিল না, কিন্তু সংকোচ আর ভয়ে পারছিল না। কে কি ভাববে, সাথে রুদ্র এখন যে কি করবে তাকে। চিন্তিত সেজুতির দরজায় টোকা দিয়ে শুধালো, আসবো? হুঁ। সেজুতি বুকে ফু দিয়ে ভেতরে ঢুকলো। রুদ্রকে রুমে দেখল না। পেছন থেকে দরজা লাগানোর শব্দ পেতেই চমকে ঘুরে তাকালো। রুদ্র হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অভিব্যক্তি বোঝা মুশকিল। খুশি না রেগে কে জানে। আপনার পানি। আপনাকে আনতে কে বলেছে?
সেজদি মুখ আবার কালো হয়ে এলো। মাথা নিচু করে বলল, আপু। আপু দিলে আর আপনি দিয়ে এলেন? ফেরত নিয়ে যাচ্ছি, দরকার নেই, টেবিলের উপর রাখুন। সে যদি মনে মনে রুদ্রকে শত শত ভেঙচি কেটে টেবিলের উপর গ্লাস রাখতে গেল। আগে থেকে সেখানে জগ ভর্তি পানি রাখা দেখে চোখ পিটপিট করলো। সোজা দাঁড়িয়ে বলল, আরে আপনার রুমে তো পানি আছে দেখছি, তাহলে যে আনতে বললেন। ওদিক থেকে উত্তর না পেয়ে পেছনে ঘুরতেই গেল সে যদি। অমনি নাকটা গিয়ে ঠেকলো একটা প্রশস্ত বুকের সাথে। সাথে নাসারন্ধে পৌঁছালো কড়া পারফিউমের গন্ধ। সে যদি চোখ বন্ধ করে সুবাস নিল। নিবু নিবু চোখে রুদ্র চোখের দিক তাকাতেই রুদ্র বাহুদুর্য শক্ত করে চেপে ধরল। সে যদি হকচকালো। রুদ্র কটপট করে বলল,